জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকে ভালোবেসে উপস্থিত হয়েছেন, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো যেহেতু আজকে আমরা অনেক কথা বলেছি, সুতরাং আ আ এখন আর বেশি অন্য কথায় যাব না। আমরা ক্লাসের দিকে ইনশাআল্লাহ ঝুঁকতেছি। অবশ্য আমাদের জন্য এখন সুযোগ আছে ২৪ ঘন্টা আ ভিডিও কনফারেন্স করা প্লাস হচ্ছে রেকর্ডিং করার। মানে টোটাল অপশন গুলো আমরা পেয়ে গেছি। তো তারপরে আমি হচ্ছে ক্লাসের কার্যক্রম শুরু করে দেই। তো গত ক্লাসে আমরা ডিজিটাল মার্কেটিং এর আসলে উদ্দেশ্যটা আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং। হুম? এই ডিজিটাল মার্কেটিং এ প্রথম ক্লাসে অর্থাৎ গত ক্লাসের আগের ক্লাসে যে বিষয় নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম তার মধ্যে ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং এর টুলস সমূহ, ডিজিটাল মার্কেটিং এর যেই অপশনগুলো থাকে অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এ মূলত কি কি বিষয় থাকে, কি কি সাবজেক্ট থাকে যেগুলো নিয়ে আসলে মানুষ কাজ করছে। তার মধ্যে এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং এই প্রত্যেকটা এক একটা বিশাল সেক্টর। যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করবে আমার মনে হয় তার অন্য কোনো কাজের প্রয়োজন নেই। এই একটা দিয়েই সে অনেক কিছু করতে পারবে। মানে সে চাইলে বাহিরের কাজগুলো ফ্রিল্যান্সিং থেকে শুরু করে সবকিছুর মধ্যেই ইনভলভ হতে পারবে। এখানে সবগুলো আমি বলেছিলাম এই প্রত্যেকটা হচ্ছে সরল অঙ্ক। এই সরল অঙ্কগুলো করতে হলে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো লাগবে। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ বলতে কি বোঝায়? এই যে ইমেল সেট আপ, তারপরে হচ্ছে ইমেলের সিকিউরিটি, ইমেলের টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তারপরে অন্যান্য যত মোবাইলের যে প্রয়োজনীয় বিষয়গুলো সেগুলো আমাদের জানা দরকার। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিংকে কেন্দ্র করে সামনে এগোচ্ছি, কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর একটা প্রি ডিজিটাল মার্কেটিং মোবাইল স্কিলস এর প্রয়োজন আছে। আমরা এইটা নিয়ে কাজ করতেছি। গত ক্লাসে আমরা এই বিষয় নিয়ে আমরা কাজ করেছি, কথা বলেছি। এখানে মোবাইল বেসিক সেটিং নিয়ে আপনাদের সাথে আমি ডিসকাশন করেছিলাম, শেয়ার করেছিলাম বিভিন্ন ইনফরমেশন। আজকে আমরা আছি এই দ্বিতীয় স্টেপে। মোবাইল বেসিক সেটিংটা কমপ্লিট হয়েছে, আপনাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, হয়তো ভিডিও পান নাই, অনেকে চেষ্টা করেছেন, অনেকে পারেন। আসলে যেহেতু এখানে একবারে অনেকে শুরু থেকে শেষ পর্যন্ত মানে শুরুটাই জানে না, এই জন্য সবার আসলে আলোচনা সাপেক্ষে আমি একদম জিরো লেভেল থেকে এগিয়ে যাচ্ছি, জিরো লেভেল থেকেই যাচ্ছি। হয়তো এই জন্য আমি বলেছিলাম অনেকেই অনেক ইনফরমেশন জানেন, যারা জানেন তারা একটু কষ্ট করে আরেকবার রিভিউ করেন, দেখতে থাকেন। এরপরে আমি যখন অ্যাডভান্স লেভেলটা মানে এই পরের লেভেলটায় যাব তখন আপনারা নতুন নতুন ইনফরমেশন জানতে পারবেন। তো এখানে দ্বিতীয় নাম্বার স্টেপে এসে আমরা আজকের কথা বলেছিলাম, দ্বিতীয় নাম্বার স্টেপটা আজকে করব। তাহলে এই দ্বিতীয় নাম্বার স্টেপে কি কি বিষয় আছে? এখানে কমিউনিকেশন অ্যান্ড অনলাইন অ্যাকাউন্টস সম্পর্কে বলা হয়েছে। এখন এই কথাটা অনেকে অপরিচিত, তাহলে এখানে এইটা সম্পর্কে দেখেন অনেকেই এটা জানেন। জিমেইল সেটআপ অ্যান্ড সিকিউরিটি, এইটা বলা যায় যে একটা সরল অঙ্ক করতে গেলে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ প্রয়োজন, তার মধ্যে জিমেইল সেটআপ অ্যান্ড সিকিউরিটি অন্যতম। এইগুলো আমরা কমপ্লিট করলেই আমরা ওই পরবর্তী ধাপগুলো ডিজিটাল মার্কেটিং এর যেই পারফেক্ট পজিশনগুলো সেগুলোতে নিয়ে আমরা ডিসকাশনের মধ্যে যেতে পারবো। যদি কথা শুনতে অসুবিধা হয়, কোনো প্রবলেম থাকে, আপনারা একটু আমার সাথে শেয়ার করবেন। হ্যাঁ, আচ্ছা। এরপরে জিমেইল সেটআপ অ্যান্ড সিকিউরিটি, এইটার মধ্যে এটাকে কয়েকটা খণ্ডে বিভক্ত করা যায়। এর মধ্যে জিমেইল সেটআপের মধ্যে কি কি অপশন আছে, জিমেইল ওভারভিউ, আমি জাস্ট খুব সংক্ষেপে এগুলো একটু ডিসকাস করে দিচ্ছি। তারপরে আমি হচ্ছে প্র্যাকটিক্যাল মোবাইল দিয়ে জিমেইল খুলে তারপরে টোটাল যে সেটআপ গুলো সেগুলো করে দেখাবো এখন ইনশাল্লাহ। এখানে জিমেইল কি এই সম্পর্কে আমি ডিসকাস করেছিলাম অনেক আগে একবার যখন আমি ক্লাস নিয়েছিলাম সবার সামনে, তো ওখানে এই বিষয়টা তুলে ধরছিলাম। তো এরপরে জিমেইলের প্রয়োজনীয়তা, একজন উদ্যোক্তা হিসেবে জিমেইলের প্রয়োজনীয়তা কোথায়? আসলে এই জিমেইলের সাথে একজন উদ্যোক্তার অনেক কিছু কানেক্টেড, যেমন তার ওই সার্ভার সাইড ট্র্যাকিং এবং হচ্ছে
পেজ ক্রিয়েট করতে জিমেল প্রয়োজন, তারপরে অ্যাপস লগ ইন করতে জিমেল প্রয়োজন, সবকিছু। অর্থাৎ আমি একটা এক্সাম্পল দিয়ে বলছিলাম, জিমেল বলতে বোঝানো হয় আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে প্রবেশ করব, তার একটা চাবির প্রয়োজন, সেই চাবিটা হচ্ছে জিমেল। আমাদের কাছে যদি চাবি না থাকে তাহলে আমরা কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ডে প্রবেশই করতে পারবো না, একটা মোবাইল স্মার্টফোন আমরা ওপেনই করতে পারবো না। সুতরাং এটা অনেক তাৎপর্যমণ্ডিত জিমেলটা। তাহলে জিমেলের মধ্যে কি কি স্টেপগুলো আছে ক্রিয়েটিং এর জন্য, তাহলে সেই স্টেপগুলো আমরা একটু আজকে দেখবো প্র্যাকটিক্যালি। এরপরে স্টেপ বাই স্টেপ আমি নিচের দিকে আসবো। আচ্ছা, এরপরে আমি একটু দেখি আলোচনার কিছু শর্টকাট আলোচনা আছে যেটা আমি এখনই একটু জানিয়ে রাখতে পারি। তাহলে প্র্যাকটিক্যালে গেলে এই জিনিসটা আমাদের প্রয়োজন হবে না। ওকে, এখন আমরা একটা জিমেল ক্রিয়েট করব। জিমেলটা ক্রিয়েট করবার জন্য আমি মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করতেছি, যেহেতু অনেকেরই এই মুহূর্তে ল্যাপটপ বা ডেস্কটপ নাই। এই জন্য আমাদের, যেহেতু এটা প্রি ডিজিটাল মার্কেটিং মোবাইল স্কিল আমরা শিখতেছি, এই জন্য মোবাইল দিয়ে দেখাচ্ছি। স্ক্রিনটা, জি আপনারা কি সবাই ইয়াটা দেখতেছেন, ওই যে মোবাইলের স্ক্রিনটা? জি ভাইয়া। আচ্ছা, কি আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, জাস্ট 2 সেকেন্ড। হ্যাঁ, সরি। আচ্ছা, এখন আমরা একটা জিমেল ক্রিয়েট করব। একটা জিমেল ক্রিয়েট করবার জন্য আমাদের প্রথমে, এখানে আমি ইনস্ট্রাকশন গুলো দিয়ে রেখেছি, ওপেন জিমেল অ্যাপস। আমরা প্রথমে জিমেল অ্যাপসটা ওপেন করব। জিমেল অ্যাপসটা ওপেন করার পরে আমরা নতুন একটা জিমেল লিখব। মানে অপশন, মানে এখানে আপনারা একটু দেখে রাখেন। প্রথমে এই যে কর্নারে ক্লিক করব, কর্নারে ক্লিক করার পরে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। আমার যেহেতু কিছু অ্যাকাউন্ট এখানে করা আছে, এই জন্য এই অপশনটা আসতেছে। আর যাদের কোনো অ্যাকাউন্ট করাই নাই তাদের ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটা অথবা সাইন ইন অপশনটা আসবে। এরপরে আমরা গুগলে প্রবেশ করব। আচ্ছা, এখানে আমাদের যেহেতু ইমেল ক্রিয়েট করা নাই, এজন্য আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে এখানে দুই ধরনের জিমেল আছে। দুই ধরনের জিমেল আছে, একটা হচ্ছে বিজনেস মেইল আর একটা হচ্ছে পার্সোনাল মেইল। বিজনেস মেইল ক্রিয়েট করবার জন্য ডোমেইন প্রয়োজন, যেমন info.nabias.com। এখানে nabias.com একটা ডোমেইন, info@worldwinfashion.com। এরকম মানে ডোমেইন থাকলে এই বিজনেস ইমেলটা ক্রিয়েট করা পসিবল। তো আমরা হচ্ছে পার্সোনাল ইমেলের মধ্যে প্রবেশ করব। পার্সোনাল ইমেল ক্রিয়েট করবার জন্য এখানে ট্যাপ ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে একটা অপশন দেওয়া আছে, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, চুজ পার্সোনাল বিজনেস। যেহেতু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করব, তার জন্য পার্সোনাল অংশটা চুজ করেছি। এরপরে ফিল ডিটেলস, অর্থাৎ এর মধ্যে যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আমরা ফিল আপ করব। তাহলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম,
এগুলো ফার্স্ট নেম এবং হচ্ছে সারনেম। তো সারনেমটা আসলে অপশনাল, দিলেও দেওয়া যায়, না দিলে অসুবিধা নেই। তো এখানে যেমন আমার নাম দিয়েই করি, মহসিন, সারনেমটা ধরেন এখানে চৌধুরী হিসেবে দিয়ে দিছি। আমরা ফিল ডিটেলস অংশে আছি। ওকে, নেক্সটে ক্লিক করলাম। তাহলে এখানে যে ডিটেলস এর মধ্যে জন্ম তারিখটা বিভিন্ন কিছু আছে, এখানে নিজের মতো করে একটা জন্ম তারিখ বা যার যেটা সে সেটা দিবেন। আমি এখানে সামথিং একটা দিয়ে রাখলাম। আর জেন্ডারের মধ্যে যে যে জেন্ডার সেই অনুযায়ী জেন্ডার সিলেক্ট করবেন। ওকে, এখন গুগল নিজে থেকে আমাকে কিছু দেখাচ্ছে যে এখানে কিছু সাজেস্ট করতেছে। আমরা এগুলো থেকেও চুজ করতে পারি, অথবা ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, নিজের মতো করেও আমি জিমেল তৈরি করতে পারি। তাহলে আমরা এখান থেকে নিলাম না, ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস। তাহলে এখানে আমরা জিমেলের দিকে খেয়াল রাখবেন, জিমেল যত ছোট হয় তত ভালো। বড় জিমেল হলে সেটা আসলে একটু হ্যাসেল তৈরি হয়, অনেক বেশি হ্যাসেল তৈরি হয়। আমি দিলাম মহসিন 3, দেখি এটা নেই, নিচ্ছে কিনা। এটা নিচ্ছে না, তাহলে র্যান্ডমলি আমি কিছু একটা এখানে দিয়ে দিচ্ছি। জি, দেখে নিচ্ছে কিনা। তো এটা নিয়ে নিল। এখন একটা পাসওয়ার্ড আমরা দিব। পাসওয়ার্ডের জন্য কিছু নিয়ম শৃঙ্খলা আছে। আমরা কিছু ক্যাপিটাল লেটার রাখবো, কিছু স্মল লেটার রাখবো, কিছু স্পেশাল ক্যারেক্টার রাখবো। তো সেই অনুযায়ী আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। ধরি এখানে হচ্ছে আমি একটা ক্যাপিটাল লেটার দিলাম, এরপরে স্মল দিলাম, তারপরে আচ্ছা আপাতত মনে রাখার জন্য এটা দিচ্ছি। এখানে ক্যাপিটাল এবং স্মল লেটার দুইটাই ইউজ করেছি। এরপরে সংখ্যা ব্যবহার করব, 3 4 8, এরকম একটা ভ্যালু আমরা বসাবো। এরপরে একটা হ্যাশ দিয়ে দিলাম। এই হ্যাশ, তারপরে হচ্ছে স্টার, তারপরে হচ্ছে @, এগুলো সব হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। আমরা স্পেশাল ক্যারেক্টার দেব। তাহলে বর্তমানে এদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই উপাদানগুলো থাকতে হবে। এখন আপনি অনেক বেশি দিতে পারেন অথবা কম দিতে পারেন, কিন্তু কম দিলেও এই স্মল লেটার, ক্যাপিটাল লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং সংখ্যা এগুলো উল্লেখ করতে হবে। তো আমি এটা উল্লেখ করলাম। ওকে, এরপরে তো আমার জিমেইল ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমাদের এই অংশটা কমপ্লিট, ফিল ডিটেলস। এরপরে আমরা যাব ফোন ভেরিফিকেশন ভিয়া ওটিপি, অ্যাড রিকভারি ইমেল, আর হচ্ছে এগ্রি টু গুগল টার্মস। আমরা এই অপশনগুলোর দিকে এগিয়ে যাচ্ছি। এইবার দেখেন এখানে একটা প্রাইভেসি অ্যান্ড টার্মস নামে একটা অপশন আমাদের সামনে দিয়ে দিছে তারা। এইখানে এসে তারা আমাদের কাছ থেকে একটা পারমিশন নিতে চাচ্ছে। অর্থাৎ আমরা যেহেতু গুগলের প্ল্যাটফর্মে আছি, গুগল থেকে আমরা জিমেইল করতেছি, এখন গুগল আমাদেরকে বলে দিছে যে তোমার কাছ থেকে তোমার ইনফরমেশন গুলো আমরা নিতে চাই। অর্থাৎ আমি যখন গুগলে গিয়ে একটা স্মার্টফোন সার্চ দিব, কতক্ষণ পরে দেখবেন আমার ফোনে নোটিফিকেশন আসতেই থাকে, এখান থেকে স্মার্টফোন বিক্রি করবে, ওখান থেকে বিক্রি করবে, সামনে অ্যাড আসতেছে, সামনে বিভিন্ন রকম। এই যে ইনফরমেশন গুলো আসলে আমার পারমিশন নিয়েই তারা করতেছে। যদি ওখানে আমি পারমিশন না দিতাম তাহলে কিন্তু তারা আমাকে ট্র্যাক করতে পারতো না।
আমার মনের খবর তারা কিন্তু জানতে পারতো না। তো মনের খবর তারা জেনে যাবে, এটা হচ্ছে তাদের রিকোয়ারমেন্ট। যেহেতু আমরা গুগলের প্ল্যাটফর্মটা ব্যবহার করছি, এই জন্য এখানে অ্যাগ্রি দিয়ে দিতে হবে। আর অ্যাগ্রি যদি না দেই, আমি জিমেল তৈরি করতে পারবো না, ওরা তৈরি করতে দিবে না। তো তাহলে গুগল সার্ভিসের মধ্যে আমরা প্রবেশ করলাম। ওকে, আমি এই পর্যায়ে যেই জিমেলটা ক্রিয়েট করেছি সেই জিমেলটা এখানে, এই যে এই জিমেলটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখন বলতেছে ফোন ভেরিফিকেশন ভিয়া ওটিপি। তো ফোন ভেরিফিকেশনের জন্য আমরা জিমেল এই ম্যানেজারের মধ্যে প্রবেশ করব। এই যে এখানে অ্যাড রিকভারি ফোন নাম্বার। তো ফোন নাম্বার যখনই এখানে আমরা ব্যবহার করব তখনই আমাদেরকে কিছু ভেরিফিকেশনের অপশন দিবে। যদি কারো জিমেল নাম্বারে, জিমেল অ্যাকাউন্টে এই রিকভারি করা না থাকে, সেক্ষেত্রে সবাই এই জিনিসটা খেয়াল করবেন। আমি যেহেতু পাসওয়ার্ডটা কপি করে রেখেছিলাম, এই জন্য পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিলাম। অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস রিকভারির জন্য, এই হচ্ছে আমার সেট আপ রিকভারি ইনফরমেশন। এখান থেকে আমার একটা ফোন নাম্বার নিবে, তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। যদি এখানে কল আসে তাহলে হয়তো কেটে যেতে পারে বাই চান্স, তাহলে আবার আমি হচ্ছে স্ক্রিন শেয়ারে প্রবেশ করবো একটু পরে। সতর্ক করে দিলাম। আচ্ছা, আপাতত আমরা রিকভারি ফোন অ্যাড করে ফেলেছি। যদি এই জিমেলটা কেউ হ্যাক করে নেয়, কোথাও চলে যায় বা কোনোভাবে মিসিং হয়ে যায়, আপনি এই ফোন নাম্বার ব্যবহার করে সেটাকে রিকভার করতে পারবেন। এরপরে এখানে যদি আইডির ভিতরে কোনো প্রবলেম থাকে, কোনো কিছু মিসিং থাকে, তাদের যে রিকোয়ারমেন্ট থাকে তার মধ্যে মিসিং থাকলে, এরকম যে এখানে একটা অরেঞ্জ কালারের একটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, সার্কেলের মতো, এবং মিডিলে হচ্ছে একটা এক্সক্লামেশন টাইপের একটা চিহ্ন। সো এরকম থাকবে, তাহলে বুঝবেন যে কিছু মিসিং আছে, সেগুলো ফিল আপ করতে হবে। এটা একদিক দিয়ে সুবিধা আছে, আগে এই জিনিসটা ছিল না, এখনো ওরা এই জিনিসটা করেছে। তো এবার আমি একটা রিকভারি ইমেল দিব, অর্থাৎ আপনার যে চাবি, এই চাবিটা দিয়ে আপনি প্রবেশ করলেন, এনিহাউ আপনার চাবিটা মিসিং হয়ে গেল, হারিয়ে গেল কোনোভাবে। তখন আপনার তো বিকল্প একটা চাবি রাখা উচিত, আর সেই বিকল্প চাবিটা হচ্ছে অন্য একটা জিমেইল অ্যাকাউন্ট এটার সাথে অ্যাড করে দেওয়া। তো আমি হচ্ছে অন্য একটা জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করে দিচ্ছি। এইবার আমার এটা ভেরিফিকেশন করতে হবে। আমি যে জিমেলটা এখানে ইউজ করেছি, এই জিমেলটা সঠিক কিনা বা আমার কিনা, সেই জিনিসটা তারা জানতে চাচ্ছে রিকভারির জন্য। তাহলে আমার এখানে একটা কোড আসবে।
দুঃখিত, মোবাইল দিয়ে করা হচ্ছে তো এই জন্য আবার একটু নতুন করে যুক্ত হতে হবে। আচ্ছা, এখান থেকে না গিয়ে আমি জিমেইলে প্রবেশ করি। জিমেইলে প্রবেশ করে কোডটা দেখে নিই। 6514 37 মোবাইলে অনেক সময় একটু এলোমেলো হয়ে যায়, তো আমি হচ্ছে এখানে অপশনগুলো খুঁজে দেখতেছি। রিকভারি ইমেল, ওকে, আমি রিকভারি ইমেল এখানে পাঠিয়েছি। রিকভারি আমার হয়ে গেছে, কারণ এখানে কিছু ডিফল্ট কিছু অংশ অপশন থাকে। তো রিকভারি ইমেলটা অটোমেটিক্যালি আমার এখানে কোডটা তারা নিয়ে নিছে কোড দিয়ে। ও আচ্ছা, ভেরিফাই, ওই যে কোডটা আমরা পেয়েছি ওই কোডটা দিয়ে ভেরিফাই করবো এখন। ওই অংশটা এখনো রয়ে গেছে। ওকে, তাহলে যে কোডটা আসলো এই কোডটা ব্যবহার করে আমি রিকভারি ইমেলটা সাকসেসফুলি যুক্ত করে ফেললাম। কেন এইবার তাহলে ফোন ভেরিফিকেশন ভিয়া ওটিপি, এটা আমাদের হয়ে গেল। অ্যাড রিকভারি ইমেল, এটাও হয়ে গেল। এগ্রি টু গুগল টার্মস, অর্থাৎ গুগল টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে এটা তো আমরা অলরেডি এগ্রি করেই এসেছি। ওকে, তাহলে আমার এই যে একটা ব্লু সবুজ কালারের যে একটা চিহ্ন, এই চিহ্নটা চলে আসছে। যদি কেউ ইমেল তৈরি করেন এই চিহ্নটার দিকে খেয়াল রাখবেন। যদি এটা আসে তাহলে কিছুটা সিকিউর হলো। এখন আরো কিছু সিকিউরিটির ব্যাপার আছে। আর যে সিকিউরিটির ব্যাপার আছে এখানে টু স্টেপ ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশন এখানে নাই, এই অপশনটা আমাদের কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে সিকিউরিটি অপশনে আমরা প্রবেশ করব। স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি, টু স্টেপ ভেরিফিকেশন এখন করব। আপনি যদি চান আরো কিছু ফোন নাম্বার এখানে যুক্ত করে রাখতে পারেন সিকিউর রাখার জন্য। আচ্ছা, টু স্টেপ ভেরিফিকেশনের জন্য দুইটা অপশন আছে। একটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে, আরেকটা হচ্ছে মোবাইল নাম্বারের মাধ্যমে, আবার অনেক অনেক সময় থাকে জিমেইলের মাধ্যমে। তো এখানে সাধারণত আমি সবাইকে রিকমেন্ড করব আমরা অথেন্টিকেটর অ্যাপটা ব্যবহার করব গুগল থেকে। মোবাইল নাম্বার ব্যবহার না করে অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করে আমরা সিকিউরিটিটা কন্ট্রোল করব। অর্থাৎ এই অ্যাপের উপকারিতাটা আসলে কোন জায়গায়, আমি আপনাদেরকে হয়তো মোবাইল দিয়ে এই জিনিসটা যুক্ত নাও হতে পারে, কারণ কিউআর কোড স্ক্যান করতে হবে। যেহেতু আমি অলরেডি মোবাইল দিয়ে করতেছি, তো কিউআর কোড স্ক্যান করার কোনো অপশন এই মুহূর্তে পাবো না। সো আমি আপনাদেরকে একটু জিনিস দেখাবো। অথেন্টিকেটর অ্যাপ প্রত্যেকে, তো গত ক্লাসে আমি হয়তো বলেছিলাম, আর যদি না বলে থেকে আজকে বললাম, এই যে চিহ্নটা অথেন্টিকেটর, এই যে অ্যাপসটা আছে গুগল থেকে প্রত্যেকে এটা
নামিয়ে রাখবেন। এটার সুবিধাটা কোথায় দেখেন, যদি কোনো হ্যাকাররা আমাদের জিমেইল হ্যাক করতে চায়, ইমেল হ্যাক করতে চায়, তাহলে এখানে দেখেন একটা জিনিস ঘটতেছে। আপনি যখনই ওই টু ফ্যাক্টর অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে করবেন, তখন দেখেন কতক্ষণ পর পর এখানের যে পাসওয়ার্ডটা, কোডটা চেঞ্জ হবে। যদি কোনো হ্যাকার একটা কোড নিয়েও থাকে, তাহলে কতক্ষণ পরে সে যদি ট্রাই করে, তাহলে সে কিন্তু এটা দেখতে পারবে না, আবার চেঞ্জ হয়ে যাবে। ভাইয়া শেয়ার অফ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এখানে একটু সিকিউরিটির ব্যাপার আছে। এই অথেন্টিকেটর অ্যাপটা যদি ওপেন করা হয়, তাহলে ওরা এটাকে করে দেয়, ডার্ক করে দেয়। আমি এটা থেকে সরে যাচ্ছি। হ্যাঁ, এই সরে গেলাম, এখন কিন্তু স্ক্রিন চলে আসছে। আচ্ছা, তো এখন এটা আসলে ওদের সিকিউরিটি একটা পারপাস। তো প্রত্যেকে এই অথেন্টিকেটর অ্যাপটা ব্যবহার করবেন, কারণ এখানের যে কোডটা আছে এই কোডটা প্রচন্ড সিকিউর। এই যে এইমাত্র আমি যুক্ত হয়ে স্ক্রিনে আপনাদেরকে দেখাতে চাচ্ছি, দেখেন কিভাবে ডিসকানেক্ট হয়ে গেছিল। তো এই অ্যাপটা ব্যবহার করলে কতক্ষণ পর পর ইমেইলের কোডটা চেঞ্জ হবে, চেঞ্জ হতে থাকবে। চেঞ্জ হলে কোনো হ্যাকাররা নিয়ে সে সাকসেস হতে পারবে না। আর যদি একটা কোড আসে ফোন নাম্বারে কিংবা ইমেল নাম্বারে, সেই একটা কোড কিন্তু সে 2 দিন পরেও যদি সেটা নেয়, অথবা ওটার একটা টাইম টেবিল আছে, 1 ঘন্টা 2 ঘন্টা বা এরকম কিছু থাকতে পারে। তো এর মধ্যে যদি নিতে পারে কোনোভাবে হ্যাক করে, যদি কোনোভাবে হ্যাক করে নিতে পারে, তাহলে কিন্তু সে অ্যাক্সেস নিতে পারবে জিমেইলের। আর যদি আমরা অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করি, এটা বারবার শুধু পরিবর্তন হবে, 10 সেকেন্ডের মধ্যে পরিবর্তন হবে। তাহলে এই কোডটা হ্যাকাররা নিয়ে কিছু করতে পারবে না তখন। তো এই হচ্ছে আমাদের অথেন্টিকেটর অ্যাপের কিছু প্রয়োগ ছিল। এবারে রিকভারি অপশন। আচ্ছা, এখানে আমরা আর কি কি অপশন পাচ্ছি? আমরা জিমেইলে যাব, যদি কোনোভাবে মিসিং হয়ে যায়, জিমেইলে প্রবেশ করে যেই জিমেইলটা নতুন ক্রিয়েট করা হয়েছে, এই জিমেইলটায় প্রবেশ করে আপনি আবার কন্টিনিউ করতে পারবেন এখানে। আচ্ছা, অলরেডি আমি এটার সাথে কানেক্টেড আছি। তাহলে আমাদের এখানের স্টেপ হয়ে গেল রিকভারি অপশনটা, হয়ে গেল 2 স্টেপ ভেরিফিকেশন। যখনই স্ক্যান করবেন একটা, ওই অথেন্টিকেটর ওখানে স্ক্যানিং একটা অপশন আসবে, আর কম্পিউটার দিয়ে করলে কম্পিউটারে স্ক্যানিং একটা কোড আসবে, স্ক্যানিং একটা কিউআর কোড যেটাকে বলা হয়। কোডটা যখনই আপনি স্ক্যান করবেন, তখনই আপনার এটা এই মানে অথেন্টিকেটর অ্যাপের সাথে কানেক্টেড হয়ে গেল। তো তারপরে আসলে এটা যথেষ্ট সেফ হয়ে গেল, রিস্কের তখন আর কোনো অপশন থাকবে না। আচ্ছা, এরপরে রিকভারি অপশন। রিকভারি অপশনটা তো আমরা ব্যবহার করেছি, রিকভারি ইমেল ব্যবহার করেছি, তারপরে রিকভারি ফোন নাম্বার ব্যবহার করেছি। তো এবারে দেখি পার্সোনাল ইনফরমেশন সিকিউরিটির মধ্যে আর কি কি অপশন আছে। তাহলে 2 স্টেপ ভেরিফিকেশন আমি করি নাই, যেহেতু এখানে সমস্যা হচ্ছে, আপনারা প্রত্যেকে করে নেবেন। এরপরে পাসওয়ার্ডের ব্যাপার আমি আপনাদেরকে বলছি যে পাসওয়ার্ড কিরকম হলে সঠিক হবে। তো অথেন্টিকেটর অ্যাপের জন্য এখানে 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু 2টা অপশন আছে, অথেন্টিকেটর এবং 2 স্টেপ ভেরিফিকেশন ফোন। অবশ্যই অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করবেন। ফোন ব্যবহার করলে ওদের কিছু প্রবলেম আছে। ইন্টারন্যাশনালি যদি কল আসে, কল কিন্তু মাঝে মাঝে ব্লক থাকে বিভিন্ন ক্যাশের কারণে। আমরা যদি ক্যাশ ক্লিয়ার না করি, ওই যে গত ক্লাসে আমি দেখিয়েছিলাম, জাস্ট আমি একটু আপনাদের দেখাই, যদি এই ক্যাশগুলো ক্লিয়ার না করেন, তখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে যদি কোনো ইনফরমেশন আসে, কোনটা দেখাবো, ধরেন এই যে একটা অপশন, এখানে চাপ দিয়ে ধরবো, একটু হোল্ড করে ধরবো। হোল্ড করে ধরার পরে অ্যাপ ইনফো আসবে। অ্যাপ ইনফোতে প্রবেশ করে এখানে এই যে স্টোরেজ অ্যান্ড ক্যাশ, এই ক্যাশ অপশনটা আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে ক্লিয়ার স্টোরেজে ক্লিক করব না। ক্লিয়ার স্টোরেজে ক্লিক করলে তাহলে আমার যদি ফেসবুক লগ ইন থাকে, লগ আউট হয়ে যাবে, তারপরে বিভিন্ন রকম সমস্যা হবে। তো লেফট সাইডটাকে আমরা অ্যাভয়েড করব। বাট এই রাইট সাইডে কি আছে, ক্লিয়ার ক্যাশ, এখানে আমরা ক্লিক করব। দেখেন নিচে ক্যাশ ছিল, এই ক্যাশটা ক্লিয়ার হয়ে গেছে।
এরকম কিছু ক্যাশ জমা থাকার কারণে ফেসবুকে আমাদের অনেক ক্যাশ জমা হয়, কারণ প্রতিনিয়ত আমরা ফেসবুকে প্রবেশ করি, অনেকক্ষণ যুক্ত থাকি। সুতরাং ফেসবুকে যদি এরকম ক্যাশ বেশি থাকে, দেখেন আমার ফেসবুকে কতটুকু ক্যাশ আছে আমি একটু দেখার চেষ্টা করছি আপনাদের সামনে। দেখেন 461 MB ক্যাশ আছে এখানে আমার, মানে এর মধ্যে বেশি প্রবেশ করা হয়, ক্যাশ জমা হয়। এই জন্য হয় কি, ওই ইন্টারন্যাশনাল যে কলগুলো আসে এই কলগুলো ব্লক হয়ে যায়। এই জন্য মোবাইল ফোন এর যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা ব্যবহার না করাটাই উত্তম। আচ্ছা, এরপরে সবকিছু এখানে আমরা ব্যবহার করেছি। এরপরে কোন অপশন আছে? ওয়াইফাই কৌশন। আচ্ছা, রিকগনাইজ ফিশিং অ্যান্ড স্ক্যাম। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস আমি বলে দিই সতর্কতার জন্য। অনেকেই লোভনীয় কিছু পোস্ট করে ফেসবুকে। এই লোভনীয় পোস্ট করার পরে অনেকে খুব আগ্রহ দেখিয়ে ওই ফেসবুকের কমেন্টে বলে দেয় যে কমেন্টে লিংক আছে, এখানে প্রবেশ করেন, আপনি এত টাকা ইনকাম করতে পারবেন এখানে যুক্ত হলে। আপনি মানে এমন একটা আজব আজব ঘটনার ইনফরমেশন ওখানে দিবে, সবাই যাতে আগ্রহ দেখায় এবং ওখানে প্রবেশ করেই ওই লিংকে ক্লিক করে। ওই লিংকে ক্লিক যখনই করবে তখনই কিন্তু একটা কোড তার ডাউনলোড হয়ে যাবে ফোনের মধ্যে, তারপরে ডেস্কটপ দিয়ে করলে ডেস্কটপের মধ্যে, তারপরে ল্যাপটপ দিয়ে করলে ল্যাপটপের মধ্যে। এই কোডটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন কিন্তু সেই একজন হ্যাকার বা একজন ইললিগ্যাল পারসন সে কিন্তু আপনার ফোনে ঢুকবার একটা রাস্তা পেয়ে যাবে। মানে তারা আড়ি পেতে থাকবে কখন আপনার বিকাশ অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা জমা হয়, কখন আপনার নগদ অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা জমা হয়, অন্যান্য যে পেমেন্ট মেথড যেগুলো আছে ওগুলোতে কখন বেশি টাকা জমা হয়, তখনই তারা অ্যাটাক করে। অন্যান্য সময় কিন্তু বেশি একটা অ্যাটাক করে না, বুঝতেই দেয় না যে এরকম। হঠাৎ করে যখন এই হবে তখন অ্যাটাক করে কি করবে, মানে সে তো আপনার ফোনের কন্ট্রোল নিয়ে ফেলেছে। যখনই ফোনের কন্ট্রোল নিয়ে ফেলে ওখান থেকে যখনই একটা কোড আসে ফোন নাম্বার দিয়ে, ওই অনেকেই কিন্তু এই কাজ করে। আমরা কিছুদিন আগেও অনেক ইনফরমেশন এরকম শুনেছি যে এইভাবে কল দিয়ে ফোন ওই মানে ওটিপি চায়, ওটিপি চেয়ে। এখন ওটিপিটা চেয়েও নিচ্ছে, আবার ওটিপি তারা নিজেরাই অ্যাক্সেস নিয়ে ওটিপিটা তারা ওখান থেকে নিয়ে অ্যাকাউন্টটা হ্যাক করে ফেলতেছে, টাকা পয়সা। এরকম কিন্তু অনেক ঘটনা আমরা শুনেছি। এই জন্য ওই ধরনের কোডে কখনো কেউ ক্লিক করবে না। মানে ওখানে অনেক বড় বড় লিঙ্ক থাকে, কমেন্টে দেওয়া থাকে, লিঙ্কগুলো কমেন্টে ক্লিক করে অনেকে প্রবেশ করে। মানে লোভনীয় কিছু থাকে, ভালো মন্দ অনেক কিছুই, এই জন্য আগ্রহ থেকে প্রবেশ করে। যখনই প্রবেশ করে ওই কোডটা ফোনের মধ্যে ডাউনলোড হয়ে যায়, আর ডাউনলোড হওয়া মানেই হচ্ছে তারা একটা ওই রাস্তা পেয়ে যায় প্রবেশ করার আপনার ফোনের ভিতরে। সেই সুযোগটা দেওয়া যাবে না। সেটা হচ্ছে এই যে ফিশিং এবং স্ক্যাম। এটা আসলে অনেকেই শিকার, আমি নিজেও একদিন শিকার হয়েছি এরকম। মানে ওই লিঙ্কে আমি তখন জানতাম না, লিঙ্কে ক্লিক করার পর, অনেক আগে লিঙ্কে ক্লিক করার পরেই হচ্ছে আমি দেখি কতক্ষণ পরে আমার ল্যাপটপ ডেস্কটপ সব বন্ধ হয়ে গেছে। কি ব্যাপার? এখন সাথে সাথে আমি অবাক হয়ে গেলাম যে এই মুহূর্তে আমার কি করা দরকার। সাথে সাথে আমি আমার একজন মেন্টর ছিল, ওনাকে আমি ইনফরমেশনটা জানাই তাৎক্ষণিকভাবে। সে আমাকে, আমি ওই সময় জানতাম না অনেক কিছু, সে বলার সাথে সাথে আমাকে কুইকলি বলতেছে আপনি যেভাবে হোক এই মুহূর্তে ইন্টারনেট ডিসকানেক্ট করে ফেলেন, ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক, মোবাইল হোক, ইন্টারনেট ডিসকানেক্ট করে ফেলেন। ডিসকানেক্ট করে আবার রিস্টোর দেন, অর্থাৎ আপনার এখানে একটা কোড যুক্ত হয়ে গেছে, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। ফোন রিস্টোর দিয়ে আপনার 10 দিন আগে বা 5 দিন আগে আপনার ডেস্কটপ বা ল্যাপটপ যা ছিল সেটা করার একটা অপশন আছে। তো আমাকে সেটা বলার সাথে সাথে আমি আবার সেই কাজটা করে, যখন সেই কাজটা করছি, ওই আজকের দিনে যত কোড টোড যুক্ত হয়েছে সব অটোমেটিক ডিলিট করে ফেলেছে। এটা আসলে খুবই রিস্কি একটা ব্যাপার, অ্যাক্সেস নিয়ে ফেলতে পারে এনিহাউ। এই জন্য আসলে সবার জন্য সতর্কতা। আচ্ছা, এখানে গেল রিকগনাইজ ফিশিং অ্যান্ড স্ক্যাম নিয়ে। আর পাবলিক ওয়াইফাই কৌশল, যদি পাবলিক প্লেসে কেউ ওয়াইফাই আপনাদেরকে প্রোভাইড করে, আপনারা দেখলেন যে পাবলিক প্লেস দিয়ে হেঁটে যাচ্ছেন, এখন ওয়াইফাই আপনার দেখতেছেন যে ওপেন ওয়াইফাই আছে, ক্লিক করে ওপেন ওয়াইফাই এর ভিতরে আপনি প্রবেশ করলেন, সাথে সাথে কি হবে, আপনার ফোনের অ্যাক্সেসটা তারা নিয়ে নিতে পারবে। ইললিগ্যাল কিছু পার্সন ওই মিডল ম্যান হিসেবে কাজ করে, তারা ওই যখনই কানেকশনটা চলে আসে তো মাঝখান থেকে তারা আপনার ফোনের অ্যাক্সেস বা অন্যান্য যে প্রয়োজনীয় ডিভাইস গুলো আছে অ্যাক্সেসটা তারা নিয়ে ফেলে। মানে এখন আসলে দিন দিন হ্যাকাররাও বেশ
এক্সপার্ট হয়ে যাচ্ছে। আগে যেমন মানুষও একটু বোকা ছিল আর হ্যাকাররাও বোকা ছিল, ওই অবস্থায় করতে পারতো, অ্যাক্সেস নিতে পারতো। আর এখন মানুষও চালাক হয়ে যাচ্ছে, আর হ্যাকাররাও দিন দিন আরো তাদের আপডেট ভার্সন গুলো তারা দেখাচ্ছে। সো এই জন্য সবাই কেয়ারফুল, সতর্ক থাকার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে এখানে আর প্রয়োজনীয় বিষয় ফিশিং, স্ক্যাম, রিকভারি হয়ে গেল, মোবাইল সেটিং। আচ্ছা, এখানে জাস্ট এখন মেইন কাজগুলো আমি অনেকটাই দেখিয়ে ফেলেছি যেগুলো প্রয়োজন। তার মধ্যে মোবাইল ইন্টারফেসের মধ্যে এখানে দেখেন জিমেইলে প্রবেশ করার পরে অনেকে এই জিনিসটা দেখেন, ইনবক্স, প্রাইমারি, সোশ্যাল, প্রমোশনের মধ্যে যেসব সোশ্যাল মিডিয়া আছে বা বিভিন্ন লিঙ্ক আছে, ওয়েবসাইট আছে, এরা হচ্ছে ইনফরমেশন শেয়ার করে। এরা আপনাকে অফার দেয় যে আজকে এখানে অফার চলতেছে, আজকে হচ্ছে আগুরে অফার চলতেছে, আজকে হচ্ছে মিনা বাজারে অফার চলতেছে, আরঙে অফার চলতেছে, স্বপ্নে অফার চলতেছে। এগুলো আসলে প্রমোশন হিসেবে আসে। অ্যাড ক্যাম্পেইন যদি কেউ রান করে সেটা হিসেবে আসে। আর সেন্ড, ড্রাফট, স্প্যামের মধ্যে অনেক সময় আমরা ইনবক্সে কিছু মেসেজ পাই না, সেটা আমরা কিন্তু স্প্যামের মধ্যে পাই। খুঁজলে স্প্যামের মধ্যে পাওয়া যাবে। অর্থাৎ ওখানে কিছু সন্দেহমূলক কিছু শব্দ, কিছু ব্যাপার যদি থাকে ওই জিমেলের মধ্যে, ওই যদি কেউ পাঠায়, টেক্সট করে জিমেলে, সেখানে সন্দেহমূলক কিছু থাকলে সেটা স্প্যামে এসে জমা হয়। তো ওখানে যেমন একটা শব্দ থাকতে পারে সন্দেহজনক, বা একটা শব্দ যেমন ফেসবুকে পছন্দ করতেছে না, কাউকে যদি একটু গালির ভাষা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে তার কিন্তু রেস্ট্রিকশন চলে আসতেছে। ঠিক ওই রকম এদের যে অ্যালগোরিদম, এদের যে বট আছে, এই বটে এই জিনিসটা ধরে ফেলে যদি কোনো অপ্রয়োজনীয় শব্দ থাকে। এই জন্য স্প্যামে অনেক সময় পাওয়া যায়, ওই লিঙ্কটা ইম্পর্টেন্ট হলেও অনেক সময় স্প্যামে পাওয়া যায়। এরপরে লেবেল, সার্চ বার, এগুলো তো সবই আছে। কম্পোজ বাটন, অর্থাৎ এখানে কম্পোজ বাটনটা আছে। আমরা যখনই ইমেল পাঠাবো তখন এই যে কম্পোজ বাটনটা আছে, কম্পোজ বাটনটা এখানে আমরা ইমেলটা সেন্ড করতে পারবো। এখন আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার ব্যাপার আছে। এখানে আপনারা অনেকে চেষ্টা করেন এই যে অ্যাটাচমেন্ট ব্যবহার করে ভিডিও কিংবা পিকচার পাঠাবার জন্য। ভিডিও আর পিকচার এগুলো যদি পাঠাতে চান, এখানে এদের 25 MB পর্যন্ত তারা অ্যাকসেপ্ট করে, এরপরে আর অ্যাকসেপ্ট করে না, এরপরে পাঠাইতে পারে না। তখন সেক্ষেত্রে আমাদের গুগল ড্রাইভের সম্মুখীন হতে হয়। যখন আমরা গুগল ড্রাইভ ক্রিয়েট করব, গুগল ড্রাইভটা আসলে প্রত্যেকটা জিমেলের মধ্যে একটা গুগল ড্রাইভ থাকবে। সেই গুগল ড্রাইভের মধ্যে ওই আপনার এই অ্যাটাচমেন্টটা গুগল ড্রাইভে প্রথমে আপলোড করতে হবে। ওটার মধ্যে প্রবেশ করি, ওই লিঙ্কটা এখানে যুক্ত করে দিলেই ওই ব্যক্তি পেয়ে যাবে, যদি সেটা 25 MBর বেশি হয়। 2 GB, 5 GB, 10 GB এরকম হলেও এইভাবে পাঠানো পসিবল, যত বেশি হবে। এই জন্য আমাদের গুগল ড্রাইভের ব্যাপারটা ভালো করে একটু নলেজে রাখবেন। এটা হচ্ছে ক্লাউড একটা ড্রাইভ প্ল্যাটফর্ম, যেখান থেকে আমাদের 15 GB আমাদেরকে প্রোভাইড করে, ফ্রি দিয়ে থাকে। এটা চাইলে আপডেট করা যায় অনেক, 5 TB, 10 TB, অনেক বেশি পর্যন্ত টাকা দিয়ে আপডেট করা যায়। তো এরপরে আমাদের এই ফাইল পাঠানোর যে ব্যাপারটা, আপনারা হচ্ছে গুগল ড্রাইভের ইনফরমেশন গুলো কিভাবে, ড্রাইভ সম্পর্কে যদি এখন কয়টা বাজে, আচ্ছা, ড্রাইভ সম্পর্কে যদি আপনারা জানতে চান, হয়তো নেক্সট ক্লাসে আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করব, ড্রাইভ কিভাবে কাজ করে, কিভাবে অ্যাক্সেস দিতে হয়। আচ্ছা, এখানে এটা হয়ে গেল। এরপরে হচ্ছে মোবাইল ইন্টারফেস, এটাও হলো। অর্গানাইজেশন ইমেল, আচ্ছা, সেন্ডিং, এটাও হলো। সিকিউরিটি, অ্যাডভান্স মোবাইল ফিচার, বেস্ট প্র্যাকটিসের জন্য কিছু ইনফরমেশন আমাদেরকে দিয়েছে। কিপ ইনবক্স ক্লিন অ্যান্ড অর্গানাইজড, ইনবক্স অবশ্যই ক্লিন রাখতে হবে। এরপরে রেসপন্ড প্রম্পটলি। আচ্ছা, এরপরে এখানে বলছে রেসপন্ড, অর্থাৎ আমরা হচ্ছে সময় মতো যাতে রেসপন্ড করতে পারি যে কেউ কিছু করলে। আচ্ছা, এখানে ব্যাকআপ অ্যাটাচমেন্ট, গুগল ড্রাইভ। আচ্ছা, আমরা যদি কাউকে বড় ফাইল পাঠাই তাহলে গুগল ড্রাইভ যুক্ত করতে হবে। সেপারেট পার্সোনাল, বিজনেস অ্যাকাউন্ট, বিজনেসের জন্য যেটা, আর পার্সোনাল জন্য এগুলো আসলে আলাদা করতে। আমার এখানে ডোমেইন দিয়েও জিমেইল তৈরি করা আছে, সেগুলো যেমন এখানে আমি আজকে যে লিঙ্কে আপনাদের সাথে শেয়ার করেছি, এটা কিন্তু এর সাথে ডোমেইন কানেক্টেড। এই জন্যই আমি কিন্তু এই মানে টাকা দিয়ে এটা কেনার একটা সুযোগ হয়েছে, না হয় কিন্তু কিনতে পারতাম না ডোমেইন না থাকলে। মানে এইটা দিয়ে 500 জন মেম্বার যুক্ত হতে পারবে মিটিং এ। আরো আছে 1000, 1500, 2500 আনলিমিটেড অপশনও আছে, সেগুলো সেই অনুযায়ী আর কি আপগ্রেড করার প্রাইস প্ল্যানটা থাকে। আচ্ছা, তারপরে সিকিউরিটির ব্যাপারটা, রেগুলারলি রিভিউ সিকিউরিটি সেটিং অ্যান্ড অ্যাক্টিভিটি।
প্রত্যেকদিন এই এই জিনিসটা দেখবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, কোন কোন জায়গা থেকে আপনার জিমেইলটা লগ ইন করা হচ্ছে, ইউর ডিভাইসেস। এই প্রতিনিয়ত এই জিনিসটা একটু চেক দিবেন, অন্য কোনো ব্যক্তি আপনার এই জিমেইলটা ব্যবহার করছে কিনা। যেমন আমি এখানে যেটা ব্যবহার করেছি, আমার একটা ফোন দিয়ে ব্যবহার করছি, এই জন্য একটা ফোন দিয়ে আমি কয়েকবার প্রবেশ করেছি বিধায় এখানে এটা দেখাচ্ছে। যদি অন্য কেউ আপনার এটা অ্যাক্সেস নিয়ে ফেলে, তাহলে তার ফোন নাম্বারটা কিন্তু মানে তার যে ডিভাইসটা এখানে শো করবে। এটা প্রতিনিয়ত আপনারা চেষ্টা করবেন একটু মনিটরিং এর জন্য। এরপরে ডাটা অ্যান্ড প্রাইভেসি, পারমিশনের ব্যাপারটা। অনেক সময় আপনার প্লে স্টোর থেকে কিছু কিছু অ্যাপ ডাউনলোড করা যায় না। আমরা কি করি, ওইটা ভালো লাগার উপরে বেস করে আমরা হচ্ছে অন্যভাবে ওই গুগল থেকে বিভিন্ন থার্ড পার্টির কাছ থেকে ওটা ওদের ফরম্যাটে ডাউনলোড করি। আসলে এটার মধ্যে ফিশিং থাকে, রিস্ক থাকে, এনি টাইম ফোনে অ্যাক্সেস নিয়ে ফেলতে পারে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই ওই প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করব। প্লে স্টোরের বাইরে কোনো অ্যাপ যদি আপনার ফোনে থাকে, অবশ্যই সেটার দিকে নজর রাখবেন। যত তাড়াতাড়ি সম্ভব সেটা ডিলিট করে দেওয়ার চেষ্টা করবেন। সেটা যত রিনাউন্ড হোক না কেন, যত পরিচিত হোক না কেন, সেটা কিন্তু রিস্কি থাকবে। প্লে স্টোর সবসময় এই জিনিসগুলো ফিল্টার করে করে এই অ্যাপস প্লে স্টোরের মধ্যে পারমিশন দেয়। আর যেগুলোর মধ্যে সন্দেহজনক কিছু থাকে সেটা প্লে স্টোর কখনো অ্যাকসেপ্ট করে না। এরপরে হিস্ট্রি দেখবেন আপনারা মাঝে মাঝে এখানে প্রবেশ করে পেমেন্ট সার্ভিস ডাটা প্রাইভেসি গুলো খেয়াল রাখতে হবে। আর পিপল অ্যান্ড শেয়ারিং, এর মধ্যে সন্দেহজনক কিছু থাকলে অনেক সময় ব্লক করে দেওয়া হয়, তো ব্লকটা এখানে শো করবে। তারপরে কন্টাক্ট ইনফরমেশন সেভ ফ্রম ইন্টারাকশন। আচ্ছা, অনেক সময় ফোন নাম্বার আমরা সেভ করি। ফোন নাম্বার সেভ করলে অবশ্যই সেটা আমাদের জিমেইলের থ্রুতে সেভ করতে হবে। সেভ করাটা উত্তম, কারণ এনিহাউ ফোন নষ্ট হয়ে যেতে পারে, ফোন হারিয়ে যেতে পারে। যখন আমাদের জিমেইলের পারপাসে ফোন নাম্বার গুলো অ্যাড করব, যদি হারিয়েও যায় সেই জিমেইলটা আপনি রিকভার করতে পারবেন, যেহেতু ওটা ক্লাউডলি থাকে। ওই রিকভার করে আপনি যদি কন্ট্যাক্ট অপশনে ক্লিক করেন, আপনার যত কন্ট্যাক্ট সেভ করা হয়েছিল পূর্বে, সব কন্ট্যাক্ট গুলো আবার আপনার নতুন ফোনে চলে আসবে। তো সেজন্য ওই অপশনটার দিকে লক্ষ্য রাখতে হবে। কন্ট্যাক্টের মধ্যে যদি প্রবেশ করি, আচ্ছা, কন্ট্যাক্টের মধ্যে প্রবেশ করলে আমরা হচ্ছে এই যে জিমেইল দেখতে পাবো, আপনি কোন জিমেইলে কন্ট্যাক্ট সেভ করবেন সেই জিমেইলটা এখানে চুজ করবেন। চুজ করার পরে সেই জিমেইলটা চুজ করে সেখানে আপনি প্রয়োজনে ফোন নাম্বার সব একটা জিমেইলের মধ্যে রাখেন। ওই একটা জিমেইলই আপনি ফোন নাম্বারের জন্য পরবর্তীতে খুঁজে পাবেন, যে এইটাই ব্যবহার করে আমার সমস্ত ফোন নাম্বারগুলো যাতে আমি রিকভার করতে পারি। এখন আপনাদের প্রত্যেকের যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, সিকিউরিটি লেভেলটা সবসময় দেখবেন আপনার জিমেইলটা সিকিউর কিনা। সিকিউর থাকলে ওখানে কোনো অরেঞ্জ কালারের কোনো অপশন আসবে না, অর্থাৎ এখানে হচ্ছে এই জিমেইলের মধ্যে এখানে অনেক কিছু দেখায় সিকিউরিটি, এন্ড এই যে ইউ হ্যাভ সিকিউরিটি টিপস ফাউন্ড ইন সিকিউরিটি চেকআপ, মানে এখানে যদি টিপস থাকে সেটা এখানে শো করবে। সাম ইনফরমেশন মে বি আউট অফ ডেট, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। আচ্ছা, কিছু ইনফরমেশন এখানে শো করবে। যদি আপনারা দেখেন এইখানে যে ব্লু মার্ক করা, মানে হচ্ছে সবুজ মার্ক করা, গ্রিন এর সাথে একটা হোয়াইট মার্কের একটা টিক চিহ্ন আছে, তাহলে বুঝবেন আপনার জিমেইলটা সিকিউর। যদি এটা টিক চিহ্ন না থাকে, এই অবস্থাটা না থাকে সিকিউরিটি লেভেলটা, তাহলে বুঝতে হবে এখানে কোনো সমস্যা আছে। এটা সেট করে নেবেন, না হয় এটা অনেক বেশি দামি। যেমন আমি একটা হোস্টিং কিনেছি আমার একটা জিমেইল দিয়ে, আমি হোস্টিংটা কিনতে আমার খরচ হয়েছে প্রায় $300 মতো। আবার পরবর্তীতে এটার দাম আবার $300 হবে। তাহলে এই $300 হোস্টিংটা যদি কেউ চায়,
হোস্টিং তো নিতেই পারে, হোস্টিং নেওয়াটা ব্যাপার না। এর পাশাপাশি আমার যে ডোমেইন গুলো আছে, আমার যত ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলো যদি চলে যায়, এটা সবচেয়ে দুঃখের ব্যাপার হয়ে থাকবে। হয়তো টাকা দিয়ে পরবর্তীতে হোস্টিং কেনা যাবে বা বিকল্প কিছু করা যাবে, কিন্তু এর মধ্যে যে ইনফরমেশন গুলো সেটা আমি আর কখনো ব্যবহার করতে পারবো না। সুতরাং এই জিমেলটা খুবই মূল্যবান, অর্থাৎ চাবি আমাদের বিকল্প একটা বানিয়ে রাখতে হবে এবং বিকল্প চাবিগুলোর সিকিউরিটি গুলো সম্পর্কে আমাদের সব সময় সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। অনেক কষ্ট করে আজকে আসলে আপনারা ক্লাসে যুক্ত হয়েছিলেন। যদি কারো প্রশ্ন থাকে, কোনো কিছু জানবার প্রয়োজন থাকে, অবশ্যই প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। ভাইয়া আমার এই ক্লাসটি কোনো প্রশ্ন নাই, কিন্তু আমার ব্যক্তিগত একটা প্রশ্ন ছিল। ওকে, বলেন প্লিজ। আমার আমার এই হাতের ফোনটা আর কি কিছুদিন আগে চুরি হয়ে গেছিল, ওই একসাথে থাকি তারা নিয়ে গেছিল। তারপরে নিয়ে যাই মনে করেন তাদের কম্পিউটার দোকান আছে, ওইখান থেকে মনে করেন ফোনের সেটিংস পুরো সবকিছু চেঞ্জ করে ফেলাইছে। কিন্তু আমার একই রকম আর কি জিমেলটা অনেক চেষ্টা করার পর জিমেলটা আনতে পারতেছিলাম না। পরে সিম সিম দিয়া একই সেম ক্যাটাগরি একটা জিমেল আমি তৈরি করছি, ঠিক আছে। আর দুইটা জিমেল, ওই পুরোনো জিমেলটাও আইছে, কিন্তু দুইটা জিমেল এক হয়ে গেছে। কিন্তু ওই জিমেলের ভিতর মনে করেন অনেক যে ফটো ছিল, অনেক কিছু ছিল যেগুলো আমার ওই যে ওইগুলো যে রিকভার করে আনা যায়, এটা কি সম্ভব ফটোগুলো? এখন এখানে যদি আপনার জিমেল সে নিয়ে অ্যাক্সেস পুরো নিয়ে এরপরে যদি সে ডিলিট করে দেয়, তাহলে ওটা রিকভার করা পসিবল না। যদি ফোন থেকে, আচ্ছা ফোন থেকে যদি ডিলিট করে, আপনার যদি গুগল ড্রাইভের ভিতরে থাকে, তাহলে সেটা আপনি রিকভার করতে পারবেন। কিন্তু ফোন আপনার গুগলে জিমেইলটা যদি তারা হ্যাক করে ফেলে বা জিমেইলটা যদি তারা ভিতরে সেটআপটা পরিবর্তন করে ফেলে, গুগল ড্রাইভের অ্যাক্সেস যদি পায় কোনোভাবে, তাহলে ওগুলো সব সে সরিয়ে ফেলতে পারে। এই জন্য হচ্ছে ফোনেরটা গেলে ওটা গুগল ড্রাইভে থাকলে ওটা পাওয়া যাবে। এই জন্য ব্যাকআপ অপশনটা চালু রাখতে হবে। জিমেইলের ভিতরে ব্যাকআপ নামে একটা অপশন আছে, সেই অপশনটা চালু রাখলে পরবর্তীতে কিন্তু আপনার যখনই বিশেষ করে কোনো ছবি ভিডিও এগুলো আসবে, ওই ব্যাকআপের সাথে সাথে গুগল ড্রাইভে সেভ হতে থাকবে, পাশাপাশি ফোনেও সেভ হতে থাকবে, দুই সাইডে সেভ হয়। আর ব্যাকআপ অপশনটা চালু করা ছিল না আমার। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ওটা মনে হয় যে গুগল ড্রাইভে হয়তো জমা নাই। কিছু কিছু জমা আসতে পারে, অনেক সময় জিমেইলের থ্রুতে যদি কেউ ইনফরমেশন পাঠায় সেটা জমা থাকবে। হ্যাঁ, ফোনটা মনে করেন আপনার হাত দিয়েও রেজিস্টার, মানে যে সেটিং এর মধ্যে যে রেজিস্টার আছে ওইগুলো করে না, কম্পিউটার দিয়ে সবকিছু চেঞ্জ করে ফেলাইছে। চেঞ্জ করাইলে তাহলে সবই আমরা চেঞ্জ হয়ে গেছে। এখন আজকের ক্লাসের উপরে কি কারো কোনো প্রশ্ন আছে? না না, আজকে ক্লাসের উপরে কোনো প্রশ্ন নেই। যারা উপস্থিত আছে, তবে আমরা সবাই এটা রেকর্ড ক্লাস আমরা পাবো। তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমরা ওই রেকর্ড ক্লাস দেখে দেখে আমরা ওটা মিলাই নিতে পারবো। তবে যাদের জিমেলের কোনো ছিল তারা অবশ্যই আজকে ক্লিয়ার হয়েছে নাকি? কার কোনো কি সমস্যা আছে বলেন? না আপু, এই যাই হোক, আজকের আমরা আমি এটা যেহেতু রেকর্ডিং ক্লাস। জি, আসসালামু আলাইকুম আপু, আমি একটু কথা বলি। মহসিন ভাই শুনছেন নিশ্চয়ই? ভাইয়া, আমার হচ্ছে জিমেলটা আমি ইউটিউব দেখে দেখেই নিজেই ওপেন করছি। তবে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি নিজেই সন্তুষ্ট না, যে হয়তো আরো কিছু সেটিং ছিল যেটা এখন আমি দেখলাম, বা আগেও আমার এটা মনে হয়েছে যে আরো কিছু কাজ ছিল যেগুলো আমার করা হয়তো হয়নি, বা আমার আরো ডিপলি জানা উচিত ছিল, বাট সেই সুযোগ হয় না। এখন সুযোগ হচ্ছে। তবে আমার মনে হয় এটা ঠিক যে আমার ফোনের আরো কিছু সেটিং যেটা ওপেন করা বা অফ করা যেটা আছে, এই যে সিকিউরিটির যে ব্যাপারটা, এটা আসলে করা দরকার। তবে আপনার ক্লাসটা আরো কয়েকবার আমি দেখবো এবং কাজটা কমপ্লিট করার চেষ্টা করব। পরবর্তী যদি না পারি, অবশ্যই একটু আপনার হেল্প নিতে হবে। হ্যাঁ অবশ্যই, প্রত্যেকে আমাকে যার যার ইমেল নিয়ে একটু সন্দেহ থাকবে, আপনারা পার্সোনালি আমাকে একটু নক দিয়ে, আমি একটু সময় দিয়ে আপনাদের ওটা একটু প্রয়োজনে চেক দিয়ে দেখবো যে ঠিক আছে কিনা।
কারণ অনেক ফাংশনের সম্মুখীন হতে পারেন, কাজ করতে গিয়ে বিভিন্ন সুবিধা ফেস করতে পারেন। সো এরকমটা যদি হয় সেক্ষেত্রে আমাকে নলেজ দেন। আসলে ব্যাপার হচ্ছে ক্লাস দেখলে মনে হয় যে একদম ইজি, বাট করতে গেলে তখন একটু হয়ে যায়, এটা এলোমেলো হয়ে যায়, এটা স্বাভাবিক ব্যাপার। যে না জানে তার কাছে একটু তো হবে, এটা স্বাভাবিক। তো সেই জায়গা থেকে যদি কখনো মনে হয় যে ভাই একটু দরকার, স্ক্রিনশট দিয়ে একটু দেখালে সুবিধা হবে বলে আমার মনে হয়। আমি গুগল মিটে আপনাদের সাথে সেই ব্যাপারটা শেয়ার করব। জি ভাই, জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আর কারো কোনো প্রশ্ন, মতামত, অভিমত কোনো কিছু আছে কিনা, বা আমার উপরে কারো কোনো ক্ষোভ আছে কিনা সেটাও শেয়ার করতে পারেন। না ভাই, আপনি খুব সুন্দরভাবে বুঝান, একেবারে এরপর আর কিছু থাকে না বুঝানোর। এরপরে আমি আছি, যদি এরপরে কোথাও আটকা পড়ে যান যার যার বিজনেসের ক্ষেত্রে কোথাও গিয়ে, তখন আমি ওই জিনিসগুলো দেখিয়ে দিতে পারবো। কিন্তু আপনাদের সর্বোচ্চ চেষ্টাটা চালাইতে হবে, ঠিক আছে? আপনারা আটকা পড়বেন, অনেক জায়গায় গিয়ে আটকা পড়বেন। সেই জায়গায় তো আমরা এখনো প্রাইমারি লেভেলে আছি, ক খ সরাসরি শিখতেছি। যখনই সেন্টেন্স তৈরি করতে যাবেন তখনই আপনারা একটু সমস্যার মধ্যে পড়তে পারেন। তো সেই ক্ষেত্রে আমি চাই বড় বড় সমস্যাগুলো আমার কাছে আপনারা শেয়ার করেন। তো ছোট ছোট যেগুলো আছে সেগুলো শেয়ার করাটা হয়তো আপনাদের কাছেও একটু অন্যরকম লাগতে পারে, বা সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে যতটুকু পারি শেয়ার করে দিচ্ছি। তারপরে অসুবিধা হলে আমি আছি ইনশাল্লাহ। আর ওই যে অথেন্টিকার যে একটা অ্যাপস আমি ডাউনলোড করছি, আসলে আমাদের গুগলকে মানে সেভ রাখার জন্য ওইখানে ওইটা অন করলে না, ওটা 10 সেকেন্ড পর পরই একটা কোড আসে। ওইটা মানে খুবই দরকার, ওইটা আপনারা করে রাখেন। আর গত ক্লাসের ভিডিওটা ভাই দিয়ে দেবে। আমি বলবো যে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের যদি 0% সমস্যা থাকে সেটা অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিওগুলো রেকর্ডিং ভিডিওটা যদি থাকে সেই জায়গা থেকে তো আমরা অবশ্যই এটা দেখে আমাদের গ্যাপ গুলো আমরা পূরণ করতে পারবো। এমনি অন্য কোনো সমস্যা, আজকে বুঝতে কোনো সমস্যা বা কিছু যদি থাকে সবাই প্রশ্ন করতে পারেন। আমরা আর কিছুক্ষণ থাকবো, এরপর লিভ নেব। সাবিনা আপু, আমি একটু বিদায় নেই। হ্যাঁ, সবাই একটু পরে বিদায় নেব। হ্যাঁ নেন, বিদায় নেন, সমস্যা নেই, আমরা বিদায় নেব সবাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর ব্যাপার কি যে অনেক প্রশ্ন মনে হবে যে করব কিনা, কে কি মনে করবে, এরকম যে বোকার মতো হয়ে যাবে কিনা। তবে শিখতে গেলে বোকা হতেই হয়, বোকা না হলে আসলে শেখা যায় না। এটা এখানে বোকার কিছু নাই, আমরা এখানে শিখতে আসছি। প্রশ্ন করলে কেউ বোকা না, এটা আমরা কেউই আসলে পারফেক্ট না। আমি এই জন্যই সবাইকে বললাম, গত ক্লাসে সবার কাছ থেকে এই জন্যই নিলাম, কারণ এখানে আমরা যেহেতু শিখতে আসছি, পুরো ভিতরে কোনো গ্যাপ এটা নিয়ে বসে থেকে তো লাভ নাই আছে। আমি শিখলাম, আমার কাছে ক্লাস কমপ্লিট হলো না, তো ওই শাখায় কোনো আমরা বরগুনা জেলা থেকে কেন শুরু করছি, শুধু বরগুনা জেলার ভাই বোন নিয়ে কেন শুরু করছি, এই একটা কারণেই, যাতে আসলে আমি চাই যে কোনো ভাই বোনদের আসলে কোনো আমরা 100% শিখতে না পারলেও আমরা 80% বা 50% যদি কমপ্লিটলি শিখতে পারি, তাহলে তো আমরা কিছুটা হলেও শিখতাম। এখানে 1 ঘন্টা সময় দিয়েছেন, জি। আর কোনো কারো কথা না থাকলে আমরা সবাই লিভ নেব। আমার আছে, আমি কিচ্ছু বুঝতেছি না। আমি কি করবো আমার বলেন। ভিডিও করছেন? আমিও বুঝতেছি না, তবে ভিডিও দেখে অবশ্যই দেখে চেষ্টা করবেন। এরপরে যদি না বুঝেন, মহসিন ভাই আছে, রেকর্ডিং ভিডিও সবাই পাবেন ইনশাআল্লাহ। ভিডিও দিয়েন তাহলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।